সবাইকে স্বাগত জানিয়ে আজ আমরা শুরু করছি আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণ হচ্ছে, আমরা জানি এটা, যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় তখন আলোর গতিপথ কিছুটা বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাটাকে বলে আলোর প্রতিসরণ। তো আলো কিভাবে বেঁকে যায়? ধরা যাক আলো এখানে একটা মাধ্যম, উপরে একটা মাধ্যম, নিচে একটা, এখান থেকে আলোটা এভাবে এসে পড়লো, তির্যকভাবে এসে পড়ে আলোটা কিছুটা বেঁকে গেল। এই যে বেঁকে যাওয়ার ঘটনাটা, এদিকে বলে আলোর প্রতিসরণ। তো আলো কোন দিকে বেঁকে যাবে? যদি আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তবে আলো অভিলম্বের দিকে বেঁকে যায়। আর আলো যদি উল্টোটা হয়, মানে ঘন থেকে যদি লঘুতে যায়, এটা যদি ঘন হয়, এটা যদি লঘু হয়, তবে আলো এটা ঘন মাধ্যম, নিচেরটা ধরা যাক লঘু মাধ্যম, ঘন থেকে লঘুতে যাওয়ার সময় আলোটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। আমরা জানি এটাকে বলছে আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি, এটা অভিলম্ব। আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে বলে আপতন কোণ আই, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। অর্থাৎ এই ক্ষেত্রে ছবি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর লেস দেন আই, আর এই ক্ষেত্রে এটা আপতন কোণ আই, এটা হচ্ছে আর, অর্থাৎ এই ক্ষেত্রে আর গ্রেটার দেন আই। তো আমরা দেখলাম আলোর প্রতিসরণ কাকে বলে। এবার আমরা আসছি প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সূত্রগুলো কি কি? প্রতিসরণের সূত্রগুলো হচ্ছে প্রতিসরণের সূত্র। আলোর প্রতিসরণের সূত্রগুলো, প্রথম যে সূত্রটা সেটা প্রতিফলনের সূত্রের মতন। কিরকম? যে এটা হচ্ছে আপতিত রশ্মি, ধরা যাক এটা প্রতিসৃত রশ্মি, এটা আপতন কোণ আই, এটা প্রতিসরণ কোণ আর। তো কি বলেছে? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব তিনটি একই তলে থাকবে। এই আপতিত রশ্মি, এই প্রতিসৃত রশ্মি আর এই অভিলম্ব তিনটি একই তলে থাকবে। আর দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণের সাইন, দ্যাট ইজ সাইন আই, আর প্রতিসরণ কোণের সাইন, দ্যাট ইজ সাইন আর। এই দুটোর অনুপাত, দ্যাট ইজ সাইন আই বাই সাইন আর, এটা একটা ধ্রুবক। এই ধ্রুবককে বলে মিউ। এই মিউ কি? একটা ধ্রুবক। এই ধ্রুবকের নাম কি? এই ধ্রুবককে বলে, মিউটার নাম হচ্ছে মিউ চিহ্ন। এই মিউ চিহ্নটা ব্যবহার করা হয় এখানটায়। এই মিউটাকে কি বলে? এর নাম হচ্ছে প্রতিসরাঙ্ক। এটাকে বলছি আমরা প্রতিসরাঙ্ক। তো এখান থেকে বোঝা যাচ্ছে যেহেতু প্রতিসরাঙ্ক দুটো একই ধরনের রাশির অনুপাত, এর কোনো একক নেই, এটা একটা মাত্রাহীন রাশি। এবারে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যখন লম্ব আপতন হচ্ছে, লম্ব আপতনের ক্ষেত্রে কিন্তু আলোর কোনো প্রতিসরণ হয় না। অর্থাৎ আলো লম্ব হয়ে আপতিত হলে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় সরাসরি চলে যাবে, সেটা কিন্তু কোনো দিকেই সেটা বাড়বে না। এবার আমরা চলে আসছি, এই যে প্রতিসরাঙ্ক বললাম, এই প্রতিসরাঙ্ক আবার দু ধরনের হতে পারে। প্রথমে আমরা আসছি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক সেটা কিরকম? ধরা যাক এই একটা আলোক রশ্মি, এই আলোক রশ্মি এটা এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছে। ধরা যাক এটা এইদিকে বেঁকে গেল, এটা আপতন কোণ আই, এটা প্রতিসরণ কোণ আর। ধরা যাক এটাকে বললাম আমি এ মাধ্যম, এটা আমাদের বি মাধ্যম। তাহলে আলো এখন এ থেকে বি মাধ্যমে যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ছবি থেকে মনে হচ্ছে যেন এ মাধ্যমটা লঘু মাধ্যম, বি মাধ্যমটা ঘন মাধ্যম হতে পারে, বা এটা নাও হতে পারে, না হলেও কোনো যায় আসতো না, মানে এ ঘন বি লঘু সেটাও হতে পারতো। তো আলো এ থেকে বিতে যাচ্ছে, সেক্ষেত্রে যে প্রতিসরাঙ্ক সেটাকে আমরা এইভাবে প্রকাশ করবো, এ মিউ বি, এ সাফিক্স মিউ সাফিক্স বি। তো কি হয়েছে এখানটাতে? এ মিউ বি, এ মিউ বি ইজ ইকুয়াল টু কত? সেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর। তার মানে এ মিউ বি মানে কি? এ মিউ বি মানে হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা ইজ ইকুয়াল টু কত? আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন। ঠিক আছে, এবার আমরা কি করছি? ধরা যাক এখানে এই যে আলোটা এদিকে যাচ্ছে, এখানে একটা দর্পণ, সমতল দর্পণকে আমি লম্ব ভাবে রাখলাম। সমতল দর্পণকে লম্ব ভাবে রাখলে কি হবে? আলোটা এখানে লম্ব হয়ে আপতিত হয়েছে, তাহলে কি হবে? আলোটা একই পথে ফিরে যাবে। একই পথে ফিরে গেলে পরে আলোটা এখানে এসে আবার প্রতিষ্ঠিত হয়ে আলোর প্রত্যাবর্তনশীলতা ধর্মের জন্য উল্টো পথে, অর্থাৎ একই পথে সেটা আবার ব্যাক করে যাবে।
অর্থাৎ যেই আলোটা ফিরে যাচ্ছে সেই আলোটার ক্ষেত্রে কি হচ্ছে, আলো যাচ্ছে কোথা থেকে কোথায়, বি মাধ্যম থেকে এ মাধ্যমে, তো সেই ক্ষেত্রে প্রতিসরাঙ্ক কি হবে, বি মিউ এ, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। সেটা তাহলে কি বলতে পারবো, সেক্ষেত্রেও তাই হবে, আপতন কোণের সাইন, তাহলে যে আলোটা ফিরে যাচ্ছে তার জন্য আপতন কোণ হচ্ছে আর, তো সেক্ষেত্রে কি বলতে পারবো, সাইন অফ আর বাই সাইন অফ আই, সাইন আর বাই সাইন আই। এই ক্ষেত্রে আমরা এবার কি করছি, এই দুটো সমীকরণকে গুণ করছি, তাহলে এ মিউ বি ইন্টু বি মিউ এ, কি পাচ্ছি, সাইন আই বাই সাইন আর ইন্টু সাইন আর বাই সাইন আই, এখানে কাটাকাটি আছে, সাইন আর সাইন আর, সাইন আই সাইন আই কাটা আছে, অর্থাৎ হচ্ছে 1। তাহলে কি পেলাম, বি মিউ এ ইজ ইকুয়াল টু 1 বাই এ মিউ বি, কারণ বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এটা কি হচ্ছে, বি মিউ এ, মানে বি মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু কত, 1 বাই এ মিউ বি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। ধরা যাক আমরা এরকম একটা প্রতিসরাঙ্ক জানি, এ মিউ জি, এখানে এ ফর এয়ার, জি ফর গ্লাস, তার মানে কি বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। এটা আমাদের খুব কমন একটা মান, কারণ আমরা বিভিন্ন মাধ্যমের প্রতিসরাঙ্ক যেগুলো জানি সবই আমরা বায়ুর সাপেক্ষে জেনে থাকি। তো বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত, সেটা মান হচ্ছে 3/2। তাহলে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত, দ্যাট ইজ জি মিউ এ, সেটা ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে উল্টোটা হবে, মানে অনন্য হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 2/3। এভাবে করে আমরা এক মাধ্যমের সাপেক্ষে দুই নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি জানি, তাহলে দুইয়ের সাপেক্ষে একের প্রতিসরাঙ্ক সেটা আমরা বার করতে পারবো সিম্পলি অনন্য করে। এবার আমরা আসছি পরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক দেখা গেল, এবার আমরা আসছি পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্কটা কি, পরম প্রতিসরাঙ্ক সেটা কি, যদি আলো শূন্য মাধ্যম থেকে কোনো মাধ্যমে আসে, শূন্য মাধ্যম থেকে, ধরা যাক উপরের মাধ্যমটা শূন্য মাধ্যম, এটা অন্য যে কোনো মাধ্যম, তাহলে এটা হচ্ছে শূন্য মাধ্যম, আর এটা হচ্ছে কি অন্য কোনো একটি মাধ্যম, অন্য মাধ্যম। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আপতন কোণ আই, এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর, এক্ষেত্রে যেটা প্রতিসরাঙ্ক সেটাকে বলা হবে পরম প্রতিসরাঙ্ক। দেখেছি, পরম প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু কত, সাইন আই বাই সাইন আর, এটাকে বলা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। এক্ষেত্রে একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে আমরা শূন্য মাধ্যমের সাপেক্ষে যেমন বলছি, আমরা অনেক ক্ষেত্রে শূন্য মাধ্যমকে আমরা বায়ুর সাপেক্ষেও রিপ্লেস করতে পারি। তো ঠিক আছে, নেক্সট আমরা আসছি প্রতিসরাঙ্কের সঙ্গে বিভিন্ন ভৌত রাশির সম্পর্ক। প্রতিসরাঙ্কের সঙ্গে প্রথমে আমরা আসছি প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের সম্পর্ক। প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের সম্পর্ক কি সম্পর্ক, সেটা আমরা প্রথমে আমরা পরম প্রতিসরাঙ্ক দিয়ে দেখি। পরম প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু কি, পরম প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। সি বাই ভি মানে কি, সি মানে হচ্ছে যে শূন্যে আলোর বেগ, শূন্যে আলোর বেগ বাই ওই মাধ্যমে, যেই মাধ্যমের কথা আমরা বলছি সেই, বাই ওই মাধ্যমে বা অন্য মাধ্যমে আলোর বেগ, মিউজিক্যাল শূন্য আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তো আমরা জানি যে অলওয়েজ সি গ্রেটার দেন ভি হয়, শূন্য আলোর বেগ সবসময় বেশি, দেয়ারফর মিউ এর মান অলওয়েজ গ্রেটার দেন 1 হবে, মিউ এর মান সবসময় একের থেকে বড় হবে। এটা হচ্ছে আমাদের পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে আমরা দেখলাম। আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি, আপেক্ষিক প্রতিসরাঙ্কের ক্ষেত্রে ধরা যাক আমরা বললাম এ মিউ বি, আমরা এই মাধ্যমের সাথে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, দ্যাট ইজ ইকুয়াল টু কত, ভি এ বাই ভি বি। ভি এ মানে কি, ভি এ মানে এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ, এটা হচ্ছে আমাদের এ মিউ বি। নেক্সট আমরা আসছি প্রতিসরাঙ্ক আর কিসের উপর নির্ভর করে, প্রতিসরাঙ্ক নির্ভর করে আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপরে। প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক, প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, সেটা কিরকম, সেটা হচ্ছে একটা কচির সমীকরণ দিয়ে সেই সম্পর্কটা আমরা পেতে পারি। সেটা হচ্ছে যে এরকম, যে প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু এ প্লাস
বি বাই ল্যামডা স্কোয়ার। এখানে মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক, ল্যামডাটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা ইজ ইকুয়াল টু আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আর এ আর বি হচ্ছে দুটো ধ্রুবক, দুটো ভিন্ন ধ্রুবক। তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ল্যামডা বাড়লে পরে মিউ এর মান ছোট হবে। তো আমরা জানি যে বিভিন্ন বর্ণের জন্য ল্যামডার মান বিভিন্ন। যেমন আমাদের যে দৃশ্যমান আলো তার মধ্যে সবচেয়ে বেশি ল্যামডা হচ্ছে লালের, তাহলে লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে সবচেয়ে কম কার? ভায়োলেটের। তাহলে লালের তরঙ্গ সবচেয়ে বেশি, সবচেয়ে কম হচ্ছে ভায়োলেটের। লালের তরঙ্গ যদি সবচেয়ে বেশি হয় তাহলে লালের মিউ এর মান কি হবে? সবচেয়ে ছোট হবে, দ্যাট ইজ মিউ আর লেস দ্যান মিউ ভি। তাহলে আমরা দেখলাম যে আমাদের দৃশ্যমান আলোর মধ্যে বিভিন্ন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন, সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য লালের সেটা আমরা জানি। তাহলে লালের প্রতিসরাঙ্কের মান সবচেয়ে কম হবে আর বেগুনির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে। আমরা যদি এখানে যদি একটা গ্রাফ আঁকতে পারতাম তাহলে গ্রাফটাকে আমরা এইভাবে দেখাতে পারতাম। এই গ্রাফের মধ্যে যদি এদিকে আমরা দেখাই মিউ, এদিকে যদি দেখি ল্যামডা, তো সমীকরণটা এই ধরনের হবে। তো এবারে প্রতিসরাঙ্কের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক। প্রতিসরাঙ্কের সঙ্গে তাপমাত্রার কিরকম সম্পর্ক? সাধারণত দেখা যায় যে মাধ্যমের তাপমাত্রা বাড়লে পরে প্রতিসরাঙ্ক কমে। তো কঠিনের ক্ষেত্রে এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে গ্যাসের ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে, বিশেষ করে গ্যাসের ক্ষেত্রেই এটা বেশি গুরুত্বপূর্ণ। গ্যাসের ক্ষেত্রে এটার প্রয়োগ রয়েছে, কঠিনের ক্ষেত্রে খুব বেশি এটাকে আমরা প্রয়োগ করে থাকি না। এবার নেক্সট আমরা আসছি আলোর চ্যুতি। প্রতিসরণের আলোর চ্যুতি প্রতিসরণের ক্ষেত্রে, অর্থাৎ প্রতিসরণে আলোর চ্যুতি। তো সেটা কিরকম? তো প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিটা কিরকম হবে? চ্যুতি কাকে বলে? ধরে এই আলোক রশ্মি, আলোটা এই দিক থেকে প্রতিষ্ঠিত হয়ে এই দিকে গেল, আপতিত হয়ে এদিকে গেল। তো এটা যদি আপতন কোণ হয়, আপতন কোণ আই, এটা প্রতিসরণ কোণ আর। আলোটা যাওয়ার ছিল কোন দিকে? আলোটা যাচ্ছিল এই দিকে। যতখানি কোণে ঘুরে গেল সেটাকে বলে চ্যুতি। তাহলে আলোটা এই পরিমাণ কোণে ঘুরে গেল, এটা হচ্ছে চ্যুতি ডেল্টা। তাহলে চ্যুতি ডেল্টা ইজ ইকুয়াল টু কত হবে? এক্ষেত্রে দেখা যাচ্ছে এই কোণটা আই হতো বিপরীত কোণ হিসাবে, তাহলে এটার মান হচ্ছে আই মাইনাস আর। আর উল্টোটা যদি হয়, উল্টোটা বলতে কি, যদি আলো ঘন থেকে লঘুতে যায় সেক্ষেত্রে এটা ঘন, ঘন থেকে লঘুতে গেলে আলোটা এইদিকে বেঁকে যাবে, সেক্ষেত্রে এটা আই, এটা আর। তো সেক্ষেত্রে চ্যুতির মান কত হবে? ডেল্টা ইজ ইকুয়াল টু হবে আর মাইনাস আই। অর্থাৎ চ্যুতি হচ্ছে কি আই আর আর এর যেটা পার্থক্য সেটাই হচ্ছে চ্যুতি। এবারে আমরা এই ফার্স্ট ভিডিওটা আমরা এখানে শেষ করছি, কারণ আমরা চাইছি যে একটা ভিডিও 10-15 মিনিটের মধ্যে থাকুক। তো আমাদের অলরেডি টাইম লিমিট ক্রস করে যাচ্ছে। তো আমরা নেক্সট পার্ট 2-তে আমরা এর পরের বিষয়গুলোকে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।